আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। তবে আজকে আমরা রাজনীতির অংশ কিংবা এর বাইরের যাই বলি না কেন গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবং এই দিবসের যেই প্রতিপাদ্য শেপিং এ ফিউচার অ্যাট পিস বা শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ এই মুক্ত গণমাধ্যমের যেই সূচক সেই সূচকের হিসেবেও আমরা বেশ খানিকটা পিছিয়েছি। তার কারণ বিশ্লেষণ এবং এর থেকে উত্তরণের কী উপায়, সংকট কী কী রয়েছে গণমাধ্যমের, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সৈয়দ আফজাল আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত রয়েছেন, মিরাজ আহমেদ চৌধুরী, সাংবাদিক ও গবেষক। মিরাজ ভাই, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু স্টুডিও থেকেই শুরু করি কামাল ভাইয়ের কাছে, মাহবুব কামাল ভাইয়ের কাছে, যে একটু জানতে চাচ্ছি যে যেই কথাটি গেল বেশ কিছুদিন ধরেই বলা হয় যে মানুষের আস্থা অনেকটা কমেছে গণমাধ্যমের প্রতি, মানুষ অনেকটা কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু এমন পরিস্থিতি তো একটা সময় ছিল না। বেশ গণমাধ্যম বা গণমাধ্যমের প্রতি মানুষের মূল ভরসার জায়গাটি ছিল বোধহয়, যতটুকু আপনারা হয়তো আরও ভালো বলতে পারবেন। কবে থেকে মানুষের এই আস্থাটা কমতে শুরু করলো এবং কেন? দেখেন, আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে না, আমি শুধু মিডিয়ার স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমি আরও দুটো বিষয় নিয়ে চিন্তিত, যেটা আপনার কথার মধ্যে কিছুটা এসছে। সেটা হচ্ছে মিডিয়ার স্ট্যান্ডার্ড কি আরও নিচে যাবে না স্ট্যান্ডার্ড আরও বাড়বে। আমরা একটা ডিগ্রেডেশন দেখতেছি মিডিয়ার স্ট্যান্ডার্ডের। এটা একটা চিন্তার বিষয়। আর একটা চিন্তার বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে আপনার দৌরাত্ম্য, যে অ্যাগ্রেশনটা বলবো আমি, তাতে প্রিন্ট মিডিয়া মানে কতটা টিকে থাকতে পারবে, কীভাবে টিকে থাকতে পারবে, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। যেটা ইংল্যান্ডে, আমি 23 সালে ডিসেম্বরে ইংল্যান্ডে ছিলাম 1 মাস। ইংল্যান্ডে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আবার একটা মত বিনিময় হয়েছিল। সেখানে আমি জানলাম যে লিজ ট্রুস, এই যে ঋষি সুনাকের আগের প্রাইম মিনিস্টার, উনি ক্ষমতা নিয়ে উনি বললেন যে সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, এবং আনএডিটেড একটা মিডিয়া, সেলফ এডিটেড একটা মিডিয়া, যার কোনো এডিটর নাই, তো সেইটা যেভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তাতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। এইটা মানে প্রিন্ট মিডিয়াকে বাঁচায় রাখতে হবে। যদি প্রিন্ট মিডিয়া যদি হয়ে যায়, ডিক্লাইনিং হয়, তাইলে গণতন্ত্র খুবই বিপন্ন হবে। উনি একটা কমিশন করে দিয়েছিলেন যে প্রিন্ট মিডিয়াকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, এই যাতে সোশ্যাল মিডিয়ার আগ্রাসনটা অত তীব্র না হয়। দেখেন, এটা তো একটা বড় সমস্যা। বড় সমস্যা যে আমাদের যে কালচারাল মান, আমাদের মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার কালচারাল মান তো একেবারেই মানে বাজে আমি বলবো। প্রিন্ট মিডিয়াও ধীরে ধীরে কন্টামিনেটেড হচ্ছে এবং আন্ডার রেটেড যে নিউজ পেপারগুলি বা মিডিয়া তো বটেই, আপনার মেইন স্ট্রিম মিডিয়া তো অনেক সময় অনেক সমস্যা দেখা দিচ্ছে, আমরা একটু লক্ষ্য করতেছি। ফলে এগুলি কিভাবে অ্যাড্রেস করা যাবে, দেখেন আপনি যেটা বললেন এই যে সূচক না, এইটা কারণটা আপনি জানতে চাইলেন। জানতে চাচ্ছিলাম যে আস্থা যে গণমাধ্যমের প্রতি কমে গেছে বলা হচ্ছে, সেটি কবে থেকে আস্থা কমতে শুরু করলো? আস্থা তো আপনার ধরেন বিশেষ কারণ আছে? আস্থা তো অনেক আগেই শুরু হয়েছে। আপনি তো জানেন যে 16 বছর 17 বছর যে রেজিম ছিল, মানে আওয়ামী লীগের যে রেজিম, তখন কিছু সাংবাদিকের কর্মকাণ্ড তো আমরা জানি এবং তাদের অনেকেই তো জেলে আছে। যদি আমি সবার মুক্তি দাবি করতেছি, একটা জামিনটা আমি দাবি করতেছি, কিন্তু বিতর্কিত হয়েছে অনেকে, নানাভাবেই হয়েছে এবং মিডিয়া প্রভাবিত মিডিয়া ছিল, এটা অ্যাকসেপ্টেড। সবচেয়ে বড় 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা ভয়াবহ। সেইটা মানে সরকারকে ডিকটেট করতে হয় নাই, একটা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছিল মিডিয়া। এটা খুবই দুঃখজনক। এবং আস্থাহীনতা ভয়ে নাকি কোনো স্বার্থ? একটা তো হলো মবের ভয় আছে, একটা হচ্ছে মবের ভয়, আরেকটা হচ্ছে যে
সবসময় যেটা হয় যে মানে প্রত্যেকটা শ্রেণীরই একটা বড় অংশ, সেইটা সাংবাদিক হোক, তারপরে আপনার এই যে উকিল হোক কিংবা শিক্ষক হোক, একটা বড় অংশ কিন্তু সরকারের মনোরঞ্জন করে বৈষয়িক লাভালাভ করতে চায়। সেটা সাংবাদিকদের মধ্যেও আছে, সেইটা একটা অংশ। আবার মবের ভয় একটা অংশ। আপনি জানেন কতগুলো মব হয়েছে আপনার এই ইউনূস রেজিমে, যেমন সময় টেলিভিশনে মব হয়েছে, এবং অনেকের চাকরি টাকরি গেছে। এগুলো একটা দৃষ্টান্ত ছিল তাদের সামনে, সবার সামনে। প্লাস হচ্ছে যে অনেকে এটাও ভাবছে হয়তো যে আচ্ছা ইউনূসের নেতৃত্বে একটা সরকার, আচ্ছা এদের এত ডিস্টার্ব না করি, একজন যদি গণতন্ত্র আসে, এরকম একটা ছিল, একটা ছোট অংশ ছিল। বাট বাই অ্যান্ড লার্জ আপনার ছিল একটা হলো যে মবের ভয় বা সরকারেরও ভয়, আর 2 নম্বর হচ্ছে আপনার এই যে সরকারকে অ্যাপিজ করে চলা, অ্যাপিজ করে আপনার এই স্বার্থ আদায় করা। হ্যাঁ, এই দুইটা মেইনলি। আর ওইটা খুব মাইনর, যে আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করলাম না, দেখি গণতন্ত্র হয় কি না। হ্যাঁ, এরকম থাকতে পারে। এরকম একটা কারণে ছিল। আমাদের সাথে স্টুডিওর বাইরে নিশ্চয়ই মিরাজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন। মিরাজ ভাই, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আরও একটি কথা বেশ খানিকটা সময় ধরেই প্রচলিত, বিশেষ করে 5 আগস্টের পরে, যে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য গণমাধ্যমের অনেক বড় ভূমিকা ছিল, এটি একটি বড় অংশের মানুষ বলে থাকে। একটু আপনার কাছে আমি জানতে চাই যে একটি রাজনৈতিক সরকার স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে গণমাধ্যমের ভূমিকা আসলে কতটা গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে, বা সেই ভূমিকার ক্ষেত্রে সেটি কি গণমাধ্যম বাধ্য হয়ে করে, নাকি নাকি নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য করে, যে সরকারের পক্ষে সমর্থন আদায়ের যে চেষ্টার কারণেই তো হয়তো বলা হয়ে থাকে কিনা, এই জায়গা থেকে একটু আপনার মূল্যায়ন জানতে চাই। আমরা সবাই, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমরা সবাই জানি কম বেশি, এটা আমরা স্বীকার করি বা না করি, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় অন্তরায় আমি বলবো যে মালিকানা। আমরা সবসময় দেখেছি যে লাইসেন্সিং থেকে শুরু করে কারা গণমাধ্যম করতে পারবে বা পারবে না, সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে এবং সখ্যতাও থাকে। এবং অনেক সময় ব্যবসায়িক স্বার্থকে প্রোটেক্ট করতে গিয়ে, অনেক সময় রাজনৈতিক স্বার্থকে আগাতে গিয়ে যেটা হয় যে মালিকানা থেকে এক ধরনের সেন্সরশিপ আরোপিত হয়। এটা যে সবসময় চাপে পড়ে হয় তা না, এটা অনেক সময় কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য হয়, এবং এটা যে সবসময় দলের স্বার্থ না, অনেক সময় ব্যক্তিগত স্বার্থের জন্য হয়। এটা একটা প্রধান জায়গা, যেটা আপনি প্রথম বলেছেন যে কিভাবে এ ধরনের অটোক্রেসিকে প্রমোট করার জন্য গণমাধ্যম ব্যবহার হয়ে থাকে। এটা অনেক সময় মিউচুয়াল। আমরা এটা আমাদের এখানে দেখেছি। যেটা এটা ছাড়াও আমাদের যে মিডিয়া ম্যানেজমেন্ট, সেখানেও আমরা দলের আনুগত্য দেখেছি এবং দেখি। এটাও এক ধরনের জায়গা আছে যেটা ভেতরে এবং বাইরে ২ জায়গাতেই মিডিয়ার স্বাধীনতাকে খর্ব করে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে কেন এটা হয়? এটা কিভাবে হয়? এটা ধীরে, ধীরে হয়। মানে প্রেস এবং পাওয়ারের ভেতর যে স্পেসের লড়াই, এটা চিরন্তন। আ এই স্পেসটাকে আপনি যদি কনস্ট্যান্ট ধরেন, যখন ক্ষমতা প্রেশার দেয়, স্পেস সেটাকে আমাদের প্রেস সেটাকে রেজিস্ট করে। আমরা এই রেজিস্ট্যান্সটা হারিয়ে ফেলেছিলাম এবং অনেক বেশি স্পেস ছাড়তে, ছাড়তে এমন একটা জায়গায় আমাদের মনে হয়েছে আমরা গিয়েছি, যেখান থেকে আমরা আর ফিরে আসতে পারি নাই। হ্যাঁ? যে কারণে এক্সাইল মিডিয়া তৈরি হয়েছে, যেই কারণে আমরা দেখেছি আইন করে কিভাবে কণ্ঠরোধ করা হয়েছে। এগুলো সবই হয়েছে কারণ আমরাও অনেক সময় গণমাধ্যমে যারা কাজ করি, তারা আমাদের সেই স্পেসটাকে, পাওয়ারের কাছে প্রেসের স্পেসটাকে ছেড়ে দিয়েছি। তো এই সবগুলো রাজনৈতিক কারণ, এবং রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক কারণ এই প্রতিটার পেছনেই আছে। এর পেছনে কিছু প্রযুক্তিগত কারণও আছে। সেটা হয়তো আরো বড় পরিসরে বলা যাবে। কিন্তু আপনার প্রশ্নের জবাবে আমি এই যেহেতু রাজনৈতিক প্রশ্ন করেছেন, আমি এই জায়গাতে আপাতত থামতে চাচ্ছি। জি, হ্যাঁ, আপনার কাছে আরও বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়েও আমরা আসলে কীভাবে কাজ করতে পারি, সেই জায়গা থেকে প্রশ্ন রয়েছে। তার আগে আমি একটু সৈয়দ আব্দুল আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেটি নিয়ে শুরুতে বলছিলাম যে গণমাধ্যমের যে স্বাধীনতার সূচকে এবার 3 ধাপ আমরা পিছিয়েছি, এবং 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম, মানে একেবারে তলানির দিকে আমাদের অবস্থান। তো এইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা আর্থিক সূচক, নানান কারণে আমাদের নানা ধরনের সংকট রয়েছে, তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা, সেখানেও আমরা সংকটে রয়েছি। এটি কি চাইলেই আমরা উতরাতে পারতাম কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকে তো
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 3 মে। এই দিবসটি জাতিসংঘ ঘোষিত এবং আমরা জানি যে নামিবিয়ার যে একদল সংবাদপত্র সাংবাদিক তারাই প্রথম এই দাবিটি তুলেছিলেন যে মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এবং তারা যে ঘোষণাপত্রটা গ্রহণ করেছিলেন সেই ঘোষণাপত্রটা আপনার পরবর্তীতে ইউনেস্কো তারা এটা গ্রহণ করে এবং তাদের সুপারিশে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। তো আজকের সেই দিবস এবং এই দিবসটাকে সামনে রেখে এই বিষয়গুলোই আলোচিত হচ্ছে এবং এই দিবসটাকে সামনে রেখে যে আপনি যেটা বললেন যে মানে সূচকটা কি হয়। তো এই সূচক গত বছর যে আমরা যে রিপোর্ট দেখেছি যে 16 ধাপ মানে ভালো হয়েছিল আর কি। হ্যাঁ, বাংলাদেশ 16 ধাপে এগিয়েছিল, 65 থেকে 49 এসেছিল, সেটা আবার 3 ধাপ পিছিয়েছে। তো এটা সময়কালটা কিন্তু আবার এটা 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2025 থেকে 1 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের যে মানে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির আলোকে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। তবুও যে এটা পিছিয়েছে, তো এটা একটা তো পিছিয়েছে নিশ্চয়ই এর কারণই তো আছে যে তারা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে এই সূচক তারা প্রকাশ করে সেটাই হয়েছে। এর আগে যেমন 2008 সালে যে সূচকটা ছিল 136 আমরা ছিলাম, সেটাই বেড়ে যে গত 15 বছরের যে সংবাদপত্রের উপর যে রোষানল, গণমাধ্যম যে রোষানলের শিকার হয়েছিল, এর প্রেক্ষিতে সূচকটা বাড়তে বাড়তে 165-তে গিয়েছিল এবং এটা পরে আসছে। কিন্তু এরপরেও আমরা যে সতর্ক, যেমন এই ধরনের একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে সতর্কতা এবং মানুষের যে এক্সপেকটেশন, সাংবাদিকদের যে এক্সপেকটেশন যে এত বড় একটা মিডিয়ার মধ্যে এই ধরনের একটা অপতৎপরতা হয়েছে, এটার থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি, সেটার জন্য আমাদের যে কেয়ারফুলনেসটা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। যেমন গত সরকারও করেছে কিন্তু ওইভাবে করে নাই, যার ফলে গিয়া সূচকটা যেমন আমরা যেটা দেখলাম যে আপনার এই গভর্নমেন্ট আসার আগে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনেও হামলা হয়েছে এবং আগুনের ঘটনা ঘটেছে, এই ঘটনাটাও কিন্তু এই রিপোর্টে আসে নাই, এটাও কিন্তু পরের ঘটনা এবং এটা আগামী রিপোর্টে আসবে এবং এটারও প্রতিফলন কিন্তু আগামী রিপোর্টে থাকবে। যেমন এই জন্য আমরা আজকে তথ্য মন্ত্রণালয় থেকে যে সেমিনার ছিল, আবার আমরা গতকাল প্রেস ক্লাবেও আমরা সেমিনার করেছি এবং আমরা এটা বলেছি যে সরকারকে কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। সরকার যদি এখন থেকে যদি এই গণমাধ্যমের পরিস্থিতির উন্নতির বিষয়টা যদি ভালোভাবে চিন্তা না করে, তাহলে কিন্তু এই ধরনের আপনার সূচক অবনতি হতেই থাকবে। তো সূচকটা যাতে অবনতি না হয় এই জন্য কতগুলো সরকার পদক্ষেপ নিতে হবে এবং গণমাধ্যম কর্মীদেরকে নিয়েই এবং গণমাধ্যম সংশ্লিষ্ট যারা আছে, যার ফলে আজকে খুব ভালো যে তথ্য মন্ত্রণালয়ের যে সেমিনারটা হয়েছে, এখানে কিন্তু সব পক্ষকে তারা দাওয়াত করেছে এবং সুন্দরভাবে যে কিভাবে আমরা এইটার উন্নতি করতে পারি এই বিষয়টি বেশি আলোচিত হয়েছে এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি সাহেব উনি যেটা বললেন যে আমরা একটা পরামর্শ কমিটি গঠন করব খুব সহসাই এবং এটা সব পক্ষকে নিয়ে, সংবাদপত্র জগতের, গণমাধ্যম জগতের সব পক্ষকে নিয়ে এই পরামর্শ কমিটিটা গঠন করব এবং এই পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা একটা তথ্য কমিশন গঠন করব এবং এই তথ্য কমিশনে তারা পুরো পরিস্থিতি, গণমাধ্যমের পুরো পরিস্থিতি পর্যালোচনা করবে এবং তারা সুপারিশ করবে। এখানে সরকার তাদের সুপারিশের প্রেক্ষিতে যে গণমাধ্যমের উন্নতির জন্য একটা স্বাধীন গণমাধ্যম যাতে প্রতিষ্ঠিত হয়, কারণ স্বাধীন গণমাধ্যম না হলে কিন্তু এই জবাবদিহিমূলক, স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা হবে না। কারণ স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রক্ষা কবচই হলো একটা স্বাধীন গণমাধ্যম। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক, যদি সরকার এটা মিন করে এবং সেভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে হয়তো উন্নতি হবে। আজকে মন্ত্রী আপনিও বলছিলেন যে একটি কমিশন করা হবে, সেই কমিশনের আসলে ভূমিকাটা কি হবে, সেরকমের কি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে, বা এর কোনো কাঠামো নির্ধারণ করা হচ্ছে কিনা? আপনি হয়তো জানেন যে গত সরকারের সময় যে গণমাধ্যম কমিশন, সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এই যে বিবিসির
খ্যাত সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের নেতৃত্বে, এবং এটাতে আমিও ছিলাম এবং যমুনা টিভির সিইও ছিল, ফাহিমও ছিল। তো আমরা মোটামুটিভাবে আমরা রিপোর্ট দিয়েছি, যদিও গত সরকার এই রিপোর্ট তারা কিছুই করে নাই। হ্যাঁ, তারা কিছুই করে নাই, দুই একটা সভা করছে রিপোর্টটা নিয়ে, কিন্তু রিপোর্টটা এজ ইট ইজ রয়ে গেছে। তো গণমাধ্যম কমিশনেরও একটা চাপ আছে যে আমরা যে এত পরিশ্রম করলাম, যেমন আমরা 57টা সভা করেছি, কিন্তু আমরা সারা দেশে কিন্তু আমরা গিয়েছি এবং স্টেক হোল্ডার যারা আছে সবার সঙ্গে কথা বলেছি, এবং সুচিন্তিতভাবেই কিন্তু আমরা আমাদের রিপোর্টটা যে একটা স্বাধীন গণমাধ্যম কীভাবে গড়ে উঠতে পারে, বিস্তারিত রিপোর্ট আমরা দিয়েছি। এর মধ্যে যেমন আপনার সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা, সাংবাদিকদের আইনগত সুরক্ষা, এবং আমরা আপনার যেমন কতগুলো আইনও আমরা কিন্তু তৈরি করে দিয়েছি। যেমন সাংবাদিক সুরক্ষার আইন আমরা তৈরি করে দিয়েছি, গণমাধ্যম কমিশন গঠনের যে আইনটা আমরা তৈরি করে দিয়েছি। তো আমার মনে হয় যে আজকে তথ্যমন্ত্রী যেটা বললেন যে উনি একটা পরামর্শক সভা আগে করতে চান, একটা পরামর্শক কমিটি এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে, এবং তাদের পরামর্শের ভিত্তিতেই তারা যে সুপারিশ করবে সেই সুপারিশের ভিত্তিতেই কমিশনটা হবে। এবং এই কমিশনটা যদি হয়, আমরা যে রিপোর্ট দিয়েছিলাম গণমাধ্যম কমিশন থেকে, সংস্কার কমিশন থেকে, সেটাকে মিলিয়ে যদি একটা ভালো কমিশন হয়, আমার মনে হয় যে কমিশন এই জিনিসগুলো পর্যালোচনা করবে। এবং এই ধরনের কমিশন কিন্তু ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। তো আমরা আশা করব যে এটা সহসাই হবে এবং এটা মানে হয়তো আমরা আমাদের গণমাধ্যম পরিস্থিতিটা কিছুটা উন্নতি হবে আগের চেয়ে। জি নিশ্চয়ই। মিরাজ ভাই আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইব, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে যেটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন কিংবা গুজব, সেক্ষেত্রে এর রুট ধরলে, আপনার এ নিয়ে আরও অনেক বড় গবেষণা রয়েছে, সেটি নিয়ে আপনার বিশ্লেষণটি জানতে চাই আসলে, যে এর রুট ধরলে অনেক সময় দেখা যায় যে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে যারা এখন সোশ্যাল মিডিয়ায় আরও বেশি গণমাধ্যম বা সাংবাদিকতার চর্চা করেন, সেটি ভিউ বাণিজ্য হোক কিংবা যেই কারণেই হোক, তাদের একটা অংশ এই ক্ষেত্রে একটি বেশি জড়ায় মেইন স্ট্রিম মিডিয়ায়। এবং এই যে ভিন্ন মিডিয়ার, এই ক্ষেত্রে আসলে মেইন স্ট্রিম মিডিয়ার কীভাবে রোল প্লে করতে পারে, নিজেকে সে স্বকীয়তা ঠিক রেখে কিভাবে নিজের গ্রহণযোগ্যতা এই গুজব কিংবা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে এড়িয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি নিয়ে একটু আপনার পরামর্শ এবং যে তথ্য বা আপনার মূল্যায়ন সেটি জানতে চাইব। তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের নানান পর্যালোচনা নিয়ে আমরা একটু যেতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিরাজ আহমেদ চৌধুরী, সাংবাদিক ও গবেষক। মিরাজ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেটি গুজব এবং ভুয়া তথ্য বা অপতথ্য নিয়ে যেই সংকট আসলে এখন তৈরি হয়, এক্ষেত্রে কারা এর পেছনে এর জন্য দায়ী আপনি করেন? মেইন স্ট্রিম মিডিয়া নাকি এর বাইরের মিডিয়া? আর এই ক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়ার আসলে কি রোল প্লে করা উচিত? যদি অন্য মিডিয়া এই ক্ষেত্রে হয়, কখনো কখনো মেইন স্ট্রিম মিডিয়াও সেই ফাঁদে হয়তো পা দেয়, তো কিভাবে আসলে নিজের গ্রহণযোগ্যতাটা সে ঠিক রাখতে পারে? গণমাধ্যমের গ্রহণযোগ্যতার ক্ষেত্রটা তো আসলে সম্পাদকীয় মানদণ্ড। আপনি কতটা নিখুঁতভাবে, কতটা যাচাই করে সংবাদ প্রকাশ করতে পারছেন সেটা। গুজবের ক্ষেত্রে কারা ছড়ায়, কিভাবে ছড়ায়, আমরা তো দেখেছি যে গুজবের ক্ষেত্রে তো আসলে শুধু মাধ্যম, প্রথাগত গণমাধ্যম না, এখানে এখন নানা ধরনের অ্যাক্টর আছে। এখানে রাজনৈতিক অ্যাক্টর আছে, এখানে আপনার কমার্শিয়াল অ্যাক্টর আছে, যারা শুধু টাকা আয়ের জন্য কাজ করে, তারা যেমন আছে। এখানে ধর্মীয় অ্যাক্টর আছে, অন্যরাও আছে। সো নানা ধরনের অ্যাক্টর গুজব ছড়ায়। এবং আপনি দেখবেন আমাদের রিসেন্ট গবেষণাতেও ডিসমিস ল্যাবের যারা ওরা করেছে, প্রচুর ফটো কার্ড হয়। মানে আপনার যমুনা টেলিভিশন বা আমার দেশের একটা নকল ফটো কার্ড করে একটা ভুল তথ্য ছড়ালো, এবং এদের সাথে গণমাধ্যমের কোনো সম্পর্ক নাই। তো কেন নকল ফটো কার্ডটা হয়? এটার পেছনে লজিকটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতাকে ধার করা। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ধার করে সেইটা দিয়ে তারা এই ভুয়া তথ্যটা ছড়ায়। এবং এতে যেটা হয়, মানুষ গণমাধ্যমের লোগোটা দেখে, ডিজাইনটা দেখে সে প্রথমে এটা বিশ্বাস করে। এতে কি হয়, গুজবটা যেমন ছড়ায়, এবার আরেকটা যেটা হয়, মানুষ যখন বুঝতে পারে তথ্যটা ভুল, তখন কি হয়, গণমাধ্যমের উপর তার যে আস্থাটা সেটা আবার আরেকদিকে কমে যায়।
হ্যাঁ, মনে করে যে গণমাধ্যম থেকে ভুল তথ্য ছড়ানো হয়। তো সার্বিকভাবে গুজবের একটা এফেক্ট গণমাধ্যমের আস্থার উপরে আছে। যে কারণে অনেক সময় যেটা হয় যে আমরা দেখি যে এটা একটা জেনারেল ট্রেন্ড, যেখানে গণমাধ্যমের আইকন, গণমাধ্যমের ব্র্যান্ডিং কে নকল করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এটা ছাড়াও এখন আপনি দেখবেন ভিডিওগুলোতেও তাই হচ্ছে, শুধু ফটো কার্ড না। একটা মিডিয়ার লোগো দিয়ে একটা সংবাদ পাঠক বা পাঠিকার খবরকে এআই দিয়ে তৈরি করে এমনভাবে ছড়ানো হয়, এবং আপনি দেখবেন জুয়ার বিজ্ঞাপনেও গণমাধ্যমের লোগো ব্র্যান্ডিং ব্যবহার করে এ ধরনের এআই জেনারেটেড ভিডিও তৈরি করা হচ্ছে। এটা একটাই উদ্দেশ্য, কারণ গণমাধ্যম যখন দেখে লোগোটা, যখন সে প্রথম আলো দেখে, আমাদের দেখে, অন্য বা যমুনা টিভি দেখে, বা যে কোনো প্রতিষ্ঠিত চ্যানেল বা টেলিভিশন, পত্রিকা, অনলাইন, এগুলোকে সে যখন দেখে, তখন সেটাকে বিশ্বাস করতে চায়। এই যে বিশ্বাস যে পাঠক করতে চায়, দর্শক করতে চায়, সেটাকে পুঁজি করেই গুজবের ব্যবসাটা গড়ে ওঠে বা গুজবের রাজনীতিটা গড়ে ওঠে। যেটা দিন শেষে গণমাধ্যমের আস্থা এবং ব্যবসা ২ টার জন্যই ক্ষতিকর হয়। কারণ ওইটাতে ক্লিক পড়ে, এটাতে কম পড়ে। দিন শেষে অ্যাটেনশন ইকোনমির অ্যাটেনশনটা তো, স্প্যানটা তো লিমিটেড। একটাই অ্যাটেনশন ইকোনমির জন্য সবাই ফাইট করছে। তো এইটা একটা এফেক্ট আছে। গণমাধ্যম কি করবে? অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করতে হয়। আপনি যেমন মনে করেন সামাজিক মাধ্যম, আমি যদি বলি ফেসবুকে ১০০ টা মিস ইনফরমেশন অ্যাক্টর আছে। একইভাবে ১০০ টা গণমাধ্যমও কিন্তু সেখানে অপারেট করছে। করছে না? সো এইটা সারা পৃথিবীতেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কতটা পাঠকের আস্থার জায়গাটা ধরে রাখতে পারছি বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে এবং আমাদের রাজনৈতিক পক্ষপাত থেকে আ দূরে থেকে, সেটা তো গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় টেস্টটা হয়ে যায়। তো আমি যদি সবসময় রোলটা প্লে করতে পারি, তাহলে সে অন্যদিকে মুখ ফেরাবে না। সে মনে করবে না যে এখন একটা ভোট হচ্ছে, এই 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 টিভিটা এই দলের পক্ষ নিয়েছে বলে মানুষের ভিতর যদি ধারণা হয়, সে তখন অন্য জায়গায় একই তথ্যটা খোঁজে। এবং সমালোচনাটাকে বিশ্বাস করে। তো এইজন্য বস্তুনিষ্ঠতার জায়গাটাতে যদি অটল থাকা যায়, যেটা অনেক সময় মালিকানার কারণে, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক আ আ সাংবাদিক বা মালিকানার রাজনৈতিক অভিপ্রায়ের কারণে অনেক সময় আমরা দেখেছি এটাতে কম্প্রোমাইজ, সেটার কারণেও আস্থাটা কমে যায়। তো ওই বস্তুনিষ্ঠতাটাতে যদি এডিটোরিয়ালি এবং প্র্যাকটিসে, প্রকাশনায়, প্রচারে ধরে রাখা যায়, তাহলে সামাজিক মাধ্যমেও গণমাধ্যম একটা ভূমিকা রাখতে পারে। কারণ সামাজিক মাধ্যমে তো শুধু ব্যাড অ্যাক্টররা নাই, গুড অ্যাক্টররাও আছে। কিন্তু গুড অ্যাক্টররা তাদের ট্রাস্টকে ধরে রাখতে পারছে কিনা, হ্যাঁ? তো এইটাও এক কারণ। আপনি দেখবেন যে আপনি যদি লাইক বা দর্শকের বা অনুসারীর হিসাব করেন, তাহলে দেখবেন যে মূলধারার গণমাধ্যম, যদি মূলধারাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, মেইনস্ট্রিমকে, সেটা আরেক কথা। কিন্তু সেই ধরনের গণমাধ্যমের ফলোয়ার সংখ্যা বেশি, কম না কিন্তু। আ অন্যদেরও আছে, কিউমুলেটিভ ফিগারটা বেশি। কাজেই লড়াইটা তো আসলে তথ্যের লড়াই। তো সেই তথ্যের লড়াই তো বস্তুনিষ্ঠতা দিয়ে করতে হবে। কারণ একটা রিপোর্ট যখন একজন রিপোর্টার করে আসে, এটা একজন কপি এডিটর দেখেন, একজন সাব এডিটর, তারপরে নিউজের চিফ নিউজ এডিটর দেখেন, হেড অফ নিউজ দেখেন। ৪ হাত ঘুরে যায়। তো এই যে এডিটোরিয়াল প্রাওয়েস, এই এডিটোরিয়াল জায়গাটাকে যদি ঠিক রাখা যায়, তাহলে তো আ আস্থার জায়গাটাও শক্তিশালী হয়। আর কনটেন্ট ক্রিয়েটরদের সাথে গণমাধ্যমের যে এখন টাকা ভাগাভাগির লড়াইটা শুরু হয়েছে, এটা বজায় থাকবে এবং দিনে, দিনে গণমাধ্যমের স্টেকটা কমতে থাকবে। কারণ হাজার, হাজার নতুন, নতুন চ্যানেল আসবে সামাজিক মাধ্যমে। এটা আপনি ঠেকাতে পারবেন না। কেউ মত দিবে, কেউ ভিন্ন মত দিবে, কেউ ভুল মত দিবে। কেউ হার্মফুল বা ক্ষতিকর বা ইনসাইটমেন্ট বা যেখানে উস্কানিমূলক মত দিবে। এগুলো চলতে থাকবে। কিন্তু মিডিয়ার ধরে রাখার জায়গাটা তো আস্থা। মিডিয়া একটা জিনিস নিয়েই সেল করতে পারে, আস্থা। এটাই যদি সে সেল করতে চায়, যেই বিজ্ঞাপনের, যেই পত্রিকা বা গণমাধ্যমের উপর মানুষের আস্থা বেশি, দেখবেন সেখানে বিজ্ঞাপনের রেটও বেশি। তাই না? তো আস্থা ছাড়া আমাদের সেল করার কিছু নাই মূলধারার গণমাধ্যমের। আর আস্থা ধরে রাখার জন্য বস্তুনিষ্ঠতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। জি, একটু স্টুডিওতে ফিরতে চাই। মাহবুব কামাল, আপনার কাছে আজকে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান একটি মন্তব্য করেছেন এমন যে, আওয়ামী লীগ সরকার পতনের পর ধারণা করা হলো বিএনপি ক্ষমতা আসতে পারে। প্রচুর মিডিয়া যেভাবে কথা বলতে শুরু করলো বিএনপির পক্ষে দাঁড়িয়ে, তিনি প্রশ্ন করেছেন, আমাদের কি মনে হয় যে বিএনপি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? আমি এটা বিশ্বাস করি না। মানে সে তার মতো করে বলেছেন যে অনেক আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বিএনপির পক্ষ নিয়ে প্রচারণা শুরু করেছিল। হয়তো মানুষের মনে হতে পারে যে বিএনপি থেকে হয়তো এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসতেছে, ফলে তাদের মতো আমি তো এটা এটি নিয়ে আপনার আমি তো প্রথম সেগমেন্টই তো বললাম যে এক ধরনের সেলফ সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। তারা মনে করছে যে বিএনপি ইজ গোয়িং টু উইন ওভার, তো ফলে বিএনপিকে অ্যাপিজ করলে, বিএনপি ক্ষমতায় আসলে আমরা
কি বলে যে সুযোগ সুবিধা পাবো, এরকম একটা টেন্ডেন্সি তো ছিল। হ্যাঁ, এটা তো অস্বীকার করা। যদি এমন হইতো যে জামাত ওয়াজ প্রমিজিং, তাইলে হয়তো জামাতের পক্ষে ইয়ে হতো। যেহেতু বোঝা যাচ্ছিল যে বিএনপি সরকার গঠন করবে, তখন এটা এইভাবে হয়েছে। যাই হোক, এগুলি খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমি ওই কিভাবে ফ্রি প্রেস বাধাগ্রস্ত হয় সেটা একটু বলতে চাই, আর রেমেডিটাও আমি একটু বলতে চাই। ফ্রি প্রেস কিভাবে বাধা হয়, আমি 4টা ক্যাটাগরি করতে চাই। হ্যাঁ, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে ফিনান্সিয়াল, আর একটা হচ্ছে মিসেলনিয়াস। এটা টেকনিক্যাল বলা যেতে পারে। ফিজিক্যালটা কীরকম, কীভাবে বাধাগ্রস্ত হয়, রুলটা যদি অথরিটারিয়ান হয়, মানে কর্তৃত্বপরায়ণ হয়, অথবা জায়গাটা যদি কনফ্লিক্ট জোন হয়, তাইলে ফিজিক্যালি আপনার মিডিয়াকে বাধাগ্রস্ত করে। সেটা কীরকম, ভায়োলেন্স হয়, তারপরে ধরেন যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়, মার্ডার হয়, এবং ইমপ্রিজনমেন্ট হয়। এইভাবে ফিজিক্যালি এটাকে বাধাগ্রস্ত করে। এটা যেহেতু এটা কর্তৃত্বপরায়ণ, যেহেতু গণতান্ত্রিক না, কর্তৃত্বপরায়ণ সরকার, ফলে এগুলো তারা ফিজিক্যালি এটাই করে। ইন এ ডেমোক্রেটিক সোসাইটি কিন্তু এইভাবে হয় না। আচ্ছা, বাকিটা হচ্ছে লিগ্যাল। লিগ্যালটা কীরকম দেখেন, এই যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আর কি, হ্যাঁ, এইটা লিগ্যাল টুলস টু চেক প্রেস, মানে ফ্রি মিডিয়া। সেটা কীরকম দেখেন, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে দেখবেন যে এই অ্যান্টি টেরোরিজম, অ্যান্টি ন্যাশনাল সিকিউরিটি এবং অ্যান্টি ডিফেমেশন, এই 3টা জিনিসকে ইয়ে করা হয়েছে, পার্সু করা হয়েছে। হ্যাঁ, যে এইটা টেরোরিজম, এইটা ন্যাশনাল সিকিউরিটি, এইটা হচ্ছে ডিফেমেশন। হ্যাঁ, ফলে এগুলি যারা করবে তারা আইনের আওতায় আসবে। ওখানে কিন্তু ব্যাখ্যা নাই যে আপনার ন্যাশনাল সিকিউরিটি কীভাবে বিপন্ন হয়, এটা কিন্তু ব্যাখ্যা নাই। কিংবা কীভাবে ডিফেমেশন হয়, কিংবা ধরেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, কীভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, এগুলো কিন্তু ডিটেল কোনো ব্যাখ্যা নাই। বা এটা কীভাবে টেরোরিজমকে ইন্সপায়ার করে, সেগুলোর ব্যাখ্যা টাকা নাই। সেটা হচ্ছে যদি মনে হয় যে এইটা টেরোরিজমকে উৎসাহিত করছে, এইটা ন্যাশনাল সিকিউরিটির জন্য বিপজ্জনক, এইটা ডিফেমেশন হচ্ছে ধর্ম বা আদারওয়াইজ, তাইলে হি উইল বি টেকেন ইনটু টাস্ক। এটা গেল লিগ্যাল। আরেকটা হয় ফিনান্সিয়াল। এইটা খুব ভয়াবহ। ফিনান্সিয়ালটা হয় কীভাবে, সেটা হচ্ছে যে আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ন্ত্রণ করে, যেটা আমরা দেখছি কিন্তু এই শেখ হাসিনার আমলও দেখছি, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ন্ত্রণ করে, তারপরে ব্রাইবারির মাধ্যমে, ঘুষের মাধ্যমে আপনার এক ধরনের ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্স তৈরি হয়। এবং দেখেন, প্রত্যেকটা জিনিসই তো এভরিথিং ইজ কাউন্টেড ইন টার্মস অফ মানি, তাই না? আপনার ফিনান্সিয়ালি যদি আপনি উইক হয়ে যান, তাইলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার স্বাধীনতা সেই প্রপোর্শনালি খর্ব হবে। সো এইটা একটা টুলস। আরেকটা হচ্ছে যে আপনার যেটা বললাম যে টেকনিক্যাল, যেমন ধরেন আপনার মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিল, অ্যাক্রেডিটেশন কার্ড আপনাকে দিল না, বা ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন এইটা বাধাগ্রস্ত করা হলো, সেক্ষেত্রে তো আপনি রিয়েল জার্নালিজমটা করতে পারবেন না। না, এই নানাভাবে মানে কি বলে যে সৎ সাংবাদিকতা অথবা ফ্রি সাংবাদিকতাকে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, কিছু আছে ডিরেক্টলি, যেটা আপনার যে ফিজিক্যাল, যেটা ওটা ডিরেক্ট, আর লিগ্যাল যেটা আর কি, সেটাও আপনি ডিরেক্ট বলতে পারেন। বাকিগুলি ফিনান্সিয়াল বা আদারওয়াইজ, সেগুলি আপনার টেকনিক্যালি করা হয়, করে টোরে। এবং আরও মানে ফ্রি প্রেসের আরও মানে সংকট আছে। সেটা হচ্ছে যেমন যে মালিকদের বিজনেস স্বার্থ, এটা কিন্তু একটা বড়। আমি আজকে কামাল আহমেদেরই বোঝেন না, আবদাল ভাই, উনি বলতেছিলেন যে মালিক পক্ষের বিজনেস ইন্টারেস্ট, অথবা ধর বিভিন্ন বিগ বিজনেস হাউস যেগুলো আছে, তাদেরও একটা ইনফ্লুয়েন্স থাকে, মানে বাই গিভিং অ্যাডভার্টাইজমেন্ট অথবা আদারওয়াইজ। হ্যাঁ, যেমন ধরেন আপনি বিগ বিজনেস হাউসের যদি করাপশন আপনি মানে লিখতে চান বা বলতে চান, তখন তারা এক ধরনের কি বলে যে এইটাকে মানে এখান থেকে বাঁচার জন্য তারা হয়তো একটা নেক্সাস তৈরি করতে পারে, গভর্নমেন্টের সাথে একটা অ্যালায়েন্স করতে পারে, বা যাই হোক যেভাবে হোক তারা একটা বাধাগ্রস্ত করতে পারে। তারপরে মৌলবাদী গোষ্ঠীর এক্সট্রিমিজম, সেটাও কিন্তু এক ধরনের মানে ফ্রি প্রেসের জন্য একটা বাধা। হ্যাঁ, আপনি সবসময় খেয়াল রাখতে হয় যে আচ্ছা, এটা কি ধর্মকে আঘাত করতেছে কিনা, এটা ধর্মীয় অনুভূতি আঘাত করতেছে কিনা, এক ধরনের কি বলে যে একটা প্যানিকের মধ্যে থাকতে হয়। আরেকটা আছে আপনার যে অলিগার্কদের যে নেক্সাস। হ্যাঁ, আপনি
এইটা করাপশনের রিয়েল চিত্রটা আনাটা খুব টাফ বাংলাদেশে। করাপশন যে আপনি এই যে বিভিন্ন জায়গায় যে মানে একেবারে গেঁথে আছে করাপশনগুলি, এইটার যদি আপনি রিয়েল ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে চান এবং যে লোকেট করতে চান যে কারা কারা মানে করাপ্ট, হ্যাঁ, তাইলে কিন্তু সাংবাদিকরা বিপদে পড়বে এবং এটা মফস্বল সাংবাদিকরা এটা বেশি টের পায়। মফস্বল সাংবাদিকরা ওখানকার যারা স্টল ওয়ার্ড আছে, করাপ্ট স্টল ওয়ার্ড, তাদের বিরুদ্ধে রিপোর্ট করা কিন্তু খুব কঠিন, হ্যাঁ, কারণ যেহেতু এটা একটা মানে ক্লোজ সোসাইটি এবং একটা ছোট পরিসর, খুব খারাপ, তারা খুব সমস্যায় পড়ে। আচ্ছা, আমি ওই যে ডিসইনফরমেশন থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এইটা আমি একটা বলতে চাই। মানে কীভাবে ডিসইনফরমেশন তো আমরা জানি কীভাবে হচ্ছে, হ্যাঁ, কীভাবে হচ্ছে জানি। কতগুলো জিনিস বোধহয় করা যেতে পারে, যেমন ধরেন একটা মানে গভর্নমেন্ট রেগুলেশন একটা থাকবে, হ্যাঁ, যে কি বলে যে অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের ক্ষতি হয় না। এটা অনেকে মনে করে যে কোনো একটা এভিল ফোর্সকে যদি আপনি দমন করতে চান, অনেকে চিৎ করে আরে এটা অত্যাচার করতেছে, এই করতেছে, কিন্তু সেটা যে একটা এভিল ফোর্স এটা তো আপনাকে বুঝতে হবে। সেটা গণমাধ্যম হোক আর যাই হোক, গভর্নমেন্ট আরেকটা হচ্ছে আপনার সেলফ গভর্নেন্স, এটা ভাবতে হবে। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজার ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো যদি প্রপারলি করা যায়। আচ্ছা, গভর্নমেন্টাল রেগুলেশন কীরকম, যেমন লোকাল রেজিস্ট্রেশন হইতে পারে, লোকাল রেজিস্ট্রেশন, হ্যাঁ। তারপরে ধরেন যে ইউজার অ্যাকাউন্টেবিলিটি, আপনার ইউজারদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এটা না, এটা মানে একবার ছেড়ে, মানে ওটা কি আল্লাহর সার ছেড়ে দেওয়া। এই প্রতিকার বা উত্তরণের উপায়টা আমি আপনার কাছ থেকে আরেকটু ডিটেইলে জানতে চাই। তার আগে একটু আমি আব্দুল আহমেদ আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, যেটি নিয়ে আইনি সুরক্ষার কথা বলছিলেন, আবার বিপরীত চিত্রও দেখা যায় এখনও রয়েছে। আপনার কাছেও নিশ্চয়ই সেই তথ্য রয়েছে। গত সরকার পতনের পর 130 জনের বেশি সাংবাদিক ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন এবং এর মধ্যে অনেকে জেলেও রয়েছেন, কারো কারো বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে, কিন্তু তারা জামিন পাননি। এরকমেরও রয়েছে বেশ কয়েকজন সাংবাদিকরা আসলে সরাসরি হত্যায় জড়িত ছিলেন কিনা। আজকেও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন ছাপা হয়েছে, যেই গণমাধ্যম কর্মী তিনি গণভবনে কিংবা ওই এলাকাতে ডিউটি পালন করছিলেন দায়িত্বরত, ওই 5 আগস্টে তাকেই আবার মামলা দেওয়া হয়েছে তিনি উত্তরায় বা মিরপুরে একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এইখান থেকে আসলে, এবং এইসব মামলাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, উত্তরণের উপর এই বিষয়টাও আজকে যে সেমিনার ছিল, এই বিষয়টা খুব ব্যাপকভাবে উঠেছে এবং বিশেষ করে আমাদের যে মানব জমির সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব, উনি বিষয়টা তুলেছেন এবং আমাদের তথ্যমন্ত্রী সুন্দরভাবে বলেছেন যে আমরা বিষয়টা রিভিউ করছি। আর কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সম্পাদক পরিষদ এবং নোয়াবের যারা ছিলেন সাক্ষাৎ হয়েছিল এবং সেখানেও বিষয়টা উঠেছে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, বিষয়টা আমরা রিভিউ করব। কারণ যদি যার সঙ্গে জড়িত না, সেই কারণে কেন তারা কি হবে, হ্যাঁ, কেউ অপরাধ করলে অপরাধের মতন যাবে, কিন্তু তার তো জামিন পাওয়ারও তো তার সেই রাইট আছে। তো পুরো বিষয়টাই তো ওনারা রিভিউ করবেন, সরকার রিভিউ করবে এবং খুব সহসাই, এবং আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে এটা খুব শিগগিরই এই বিষয়টা নিয়ে কথা হবে আর কি। এবং যারা যদি নির্দোষ থাকে তারা তো অ্যাটলিস্ট তারা যাতে জামিন পায় সেই বিষয়টা, এবং মামলার মতন থাকবে, মামলার মতন যাবে আর কি। আর আরেকটা বিষয় যেমন কামাল ভাই এখানে উল্লেখ করেছেন যে এই যে আপনার সেলফ সেন্সরশিপ, এটা তো আগের থেকেই গত 15 বছরে যে অবস্থাটা হয়েছিল, যে বয়ের সংস্কৃতিটা, এটার থেকে একটা সেলফ সেন্সরশিপ মানে সাংবাদিকরা নিজেরাই করেছে আর কি, বাঁচার জন্যই বলা যায়। তো আর ওই সময় তো গণমাধ্যমেরও তো একটা বিশাল ভূমিকা আমরা দেখেছি, যে গণমাধ্যমও তো একটু বাড়াবাড়ি করেছে ওই সময়, এবং তারাও ওই সরকারের সঙ্গেই মিলিয়ে তারা গড্ডালিকা প্রবাহে বলা যায় যে গা বেশি দিয়েছিল, এবং তারাও একটা বাড়াবাড়ি করেছে। ফলে তারা নিজেরাও এখন যখন একটা চেঞ্জ আসছে, তো তারা নিজেরাও চিন্তা করছে যে কারণ আমি যদি একটা দোষ করি, অ্যাটলিস্ট আমি তো জানি যে আমি কী করেছি। ফলে এখান থেকে একটা ভয় থাকে যে আমি দোষটা করেছি, এখন এটাকে কিভাবে কাভার আপ করা যায়। তো সেটার থেকে এই যে আকবরায় যে অনেক কিছু
মানে এই বিএনপির বিষয়টা যেটা আসছে, বিএনপির পক্ষ থেকে কিন্তু আমি যতটুকু জানি কিছু বলা হয় নাই, বা হ্যাঁ আমিও তো সংবাদপত্রের সঙ্গে ছিলাম, বা আমরা তো এই ধরনের কোনো ইনস্ট্রাকশন পাই নাই বা কিছু না। কিন্তু দেখা গেছে যে সংবাদপত্রগুলোই আগবাড়ায় অনেক কিছু করেছে আর কি। তো এই জিনিসগুলো হয়েছে আর কি। তো এখন যেটা যে কামাল ভাই যেটা বললেন যে বস্তুনিষ্ঠ খবর, বস্তুনিষ্ঠ খবরই এবং সত্য খবর যদি আমরা বেশি বেশি পরিবেশন করতে পারি, দিতে পারি, তাহলে এই যে আপনার যে অপতথ্য বলেন, ভুল তথ্য বলেন, বা জালিয়াতি বলেন, এই জিনিসগুলো কমে যাবে। তো এই জন্য আমি মনে করি যে প্রতিটা মানে সংবাদপত্র অফিসে একটা উইং থাকা উচিত, এই যে ফ্যাক্ট চেকিং, যে আমি যে সংবাদগুলো দেব বা খবরগুলো দেব, এইটা যতটুকু সত্য নিউজ হয়, বস্তুনিষ্ঠ খবর হয়, সেটার দিকে আমাদের, তাহলে আমাদের এই মুক্ত সাংবাদিকতা বলেন বা স্বাধীন সাংবাদিকতা মানে একটা জায়গায় যাবে আর কি। জি, আরেকটি কথা বলছিলেন কামাল ভাই, আর্থিক নিরাপত্তার কথাও, সেটি নিয়ে একটু আমি মিরাজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে গণমাধ্যমের আর্থিক নিরাপত্তা কতটা আসলে নিশ্চিত হয় এখন প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তিগতভাবে। কামাল ভাই বেশ কয়েকটি পয়েন্টে উদ্ধৃতি উঠিয়েছেন, যেমন কখনো কখনো বিজ্ঞাপনী সংস্থা কিংবা বিজ্ঞাপনের দাতারা, আবার কখনো কখনো বড় বহুজাতিক কোম্পানি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকেও এই ধরনের নানান চাপ আসে। তো সব মিলিয়ে আবার গণমাধ্যমের যে প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেখানেও অনেক সময় সংবাদকর্মী কিংবা প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা ওই অর্থে নিশ্চিত হতে দেখা যায় না। সেটি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আমাদের সাথে রয়েছেন মিরাজ আহমেদ চৌধুরী। মিরাজ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, গণমাধ্যমের এই যে আর্থিক নিরাপত্তা না থাকা, সেটি মুক্ত গণমাধ্যমের জন্য বাধা কিনা, সেটি একটু আপনার কাছে জানতে চাই। বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে তো রয়েছে, টেলিভিশনের ক্ষেত্রে বোধহয় এই নিরাপত্তাহীনতা আরও বেশি পর্যায়ে। আপনি নিশ্চয়ই আরও ভালো এর বিষয়ে জানেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই এর মূল্যায়নটা। সো আর্থিক নিরাপত্তা, থ্যাংক ইউ। আর্থিক নিরাপত্তার দুইটা জায়গা, একটা হচ্ছে সাংবাদিক পর্যায়ে আর একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে। হ্যাঁ, একটা না হলে আরেকটা হয় না। তো সাংবাদিক পর্যায়ে যদি আমি খুবই ক্রিটিক্যালি বলি, আপনি স্থানীয় জেলা প্রতিনিধিদের ৫,০০০ টাকা বেতন দিয়ে গণমাধ্যম স্বাধীনতা কিভাবে পাবেন? তাই না? আপনি অবশ্যই। একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলেকে নিয়ে তাকে ১৫,০০০ টাকা বেতন অফার করে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা পাবেন? সো এইটা যদি হয়, ট্যালেন্ট আসবে না। যে মার্কেটে ট্যালেন্ট থাকবে না, সেই মার্কেটের জায়গাটা তো অন্যরা নিয়ে নিবেই। হ্যাঁ? এবং ট্যালেন্টরা অন্য পেশায় চলে যাবে। কম্পিটিটিভ হতে হলে আপনাকে ট্যালেন্ট অ্যাকুইজিশন করতে হলে আপনাকে ভালো বেতন দিয়ে আনতে হবে। পার্টিকুলারলি যেমন ৬৪ টা জেলায় আমরা যে অবস্থা তৈরি করেছি আমাদের জেলা প্রতিনিধিদের দিয়ে, এইটা গণমাধ্যমের মুক্ত পরিবেশের জন্য সহায়ক না। এটা হিস্টোরিক্যালি এই চর্চাটা তৈরি হয়েছে, প্রাতিষ্ঠানিক হয়েছে। এটা আমাদের বলে না যে এলিফ্যান্ট ইন দ্য রুম। আমরা কেউ এটাকে অ্যাকনলেজ করতে চাই না। তারপরে রিপোর্ট ভিত্তিতে বিল, সেই বিলে আবার কেটে রাখা, মানে যেটা হয়, এইটা আসলে এক ধরনের অমানবিক কি বলা যায়? এটা কোনো স্ট্যান্ডার্ডেই পড়ে না। আর ঢাকার কথা বাদই দিলাম। এখন এটা কেন হয় না? আপনি বলতে পারেন যে হ্যাঁ, যথেষ্ট বিজ্ঞাপন আসে না, তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই। এটা পেশাদারিত্ব তো তৈরি হয় না। যদি আপনার টাকা না থাকে, পেশাদারিত্ব কিভাবে আসবে? দ্বিতীয়ত হচ্ছে প্রাতিষ্ঠানিক, আমি এটাতে গেলাম না। প্রাতিষ্ঠানিক জায়গাটা অনেক জটিল, হ্যাঁ? কারণ এখানে বড়, বড় অ্যাড ফার্মের এক ধরনের নিয়ন্ত্রণ আছে, কমিশনের ইস্যু আছে। প্লাস আ অ্যাড মার্কেট সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। হ্যাঁ? যেহেতু চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কারণ ওখানে অ্যাড টার্গেটিং করা যাচ্ছে। আমি ২২ বছরের একজনের জন্য অ্যাড টার্গেট করে দিতে পারি এবং কে দেখলো এটা দেখতে পারি। কাজে আমি জানি কোন অডিয়েন্সের কাছে অ্যাডভার্টাইজার হিসেবে আমি পৌঁছাচ্ছি। যেটা টেলিভিশনে অনেক ক্ষেত্রে এই ডেটা নাই দেখে আমরা বুঝতে পারি না। হ্যাঁ? টেলিভিশনের ক্ষেত্রে এটা আরো মুশকিল হয়ে দাঁড়ায় আরকি। কারণ হলো একটা যে আমি দিলাম, কতজন দেখলো, একটা ফ্লড টিআরপি সিস্টেমের উপরে অ্যাডভার্টাইজারদেরকে নির্ভর করতে হয়। হুম? যে কারণে যেহেতু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আমি যদি ওয়েবসাইটেও বিজ্ঞাপন দিই, সেইটা আমাকে যেই গ্র্যানুলার লেভেলের ডেটা দেয়, তাতে আমি বুঝতে পারি আমি মোটামুটি সঠিক জায়গায় পৌঁছাচ্ছি। এবং বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি। সো এইটা একটা ডায়নামিক্স। তার মানে এড এর টাকা কমে যাচ্ছে টেলিভিশন এবং প্রিন্টে। আবার সেই জায়গাটাতেও
যেটা হচ্ছে যে আমরা যথেষ্ট দর কষাকষি করতে পারছি না। আমাদের রেট কমে যাচ্ছে। ধরেন ৳১০০ কোটি একটা বা ৳৬০০ কোটি বা ১,০০০ বা ৳৩,০০০ কোটি একটা মার্কেট। সেখানে শত, শত মিডিয়া তাদের সেলস টিম দিয়ে কম্পিট করছে। কিন্তু প্রোডাক্টে ইনোভেশন নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০ টা চ্যানেলে একই নিউজ দেখবেন। হ্যাঁ? তো এই যে প্রোডাক্ট বেসড থিংকিং মিডিয়াতে নাই, এটা একটা বড় কারণ। যে কারণে আমরা এই কম্পিটিশনে সবাই একই রেটে পাচ্ছে। আমি অমুক টেলিভিশনকে ৳৫,০০০ মিনিট দিলাম, অমুক টেলিভিশনকেও ৫,০০০ দিয়ে দাও। বিকজ সে কোয়ালিটেটিভ জাজমেন্ট করতে পারছে না। এগুলো হলো স্ট্রাকচারাল সমস্যা। আরেকটা হচ্ছে যে অনেকখানে পে পার ভিউ থেকে টেলিভিশন টাকা পায়। এখন আমাদের যে সেট টপ বক্স গুলো আছে, সেখানে যদি আমি পার ভিউতে আমি টেলিভিশনকে পয়সা দেওয়ার ব্যবস্থা করতে পারি, উল্টা কি হয়? আপনি কেবল টিভি চালাবেন, আপনি এই সেট টপ বক্সের ব্যবসা চালাবেন, উল্টা টেলিভিশনকে টাকা দিতে হচ্ছে। তখন কি হবে যে কম্পিটিটিভ জি। যদি এটা এনশিওর যায়, কম্পিটিটিভ মার্কেটে তারা যখন ভালো প্রোডাক্ট নিয়ে আসবে, প্রোগ্রামস আর নিউজ নিয়ে আসবে, তখন হবে মানুষ যে টেলিভিশনটা বেশি দেখবে তারা আসলে বেশি টাকা পাবে। কাজে এই রেভিনিউ আয়ের জায়গাটাও প্রাতিষ্ঠানিকীকরণ হয় নাই। হ্যাঁ? এটাও একটা প্রাতিষ্ঠানিক লেভেলে আর্থিক ঝুঁকি। একটা বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন। আমরা একটু স্টুডিওতে আসতে চাই। মাহবুব কামাল ভাই, একটু আপনার কাছ থেকে যেটি আপনি আগেরবার যুক্ত করতে চাচ্ছিলেন যে এর উত্তরণের উপায়, পাশাপাশি আমি একটু আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আইনি সুরক্ষার ক্ষেত্রে গণমাধ্যমের জন্য সাম্প্রতিক সময় বেশ কিছু উদাহরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক এর আগের সরকারের সময় দেখা গেছে কারো হয়তো সংবাদটি পছন্দ হলো না, তিনি ফৌজদারি আদালতে গিয়ে মামলা করে দিলেন। এখন এটি কি আসলে স্বাভাবিক চর্চা কিনা, নাকি তার জন্য একটি আলাদা না আইনি মামলা করার তো কমিশন? প্রেস কাউন্সিল আছে, তো প্রেস কাউন্সিলই তো মামলা হবে, তাই না? তো দেখা যাচ্ছে যে আমরা যে গত ইউনূস সাহেবের রেজিমে প্রেস কাউন্সিলে কোনো মামলা হয়েছে আবদার ভাই? না, না। অল মামলা হয়েছে আপনার থানায়, এবং কি বলে এটা ইনডিসক্রিমিনেটলি হয়েছে আর কি। আচ্ছা, এটা পরে আসছি। দেখেন, এই যে লো ওয়েজ অফ জার্নালিস্ট, এটাও কিন্তু মুক্ত স্বাধীন মানে মুক্ত প্রেসের জন্য একটা বড় বাধা। এই যে উনি বললেন না যে ৫,০০০ টাকা বেতনই চায় না, বলে যে আমার একটা আইডেন্টিটি কার্ড দেন, দ্যাট ইজ এনাফ ফর হিম। বুঝছেন? অবশ্যই। একটা আইডেন্টিটি কার্ডই তার কাম্য, বেতনের দরকার নেই, তো ওইটা দিয়েই তো সে তার সব কিছু কম্পেনসেট এটা যেমন কেউ কেউ চায় না, আবার কাউকে তো অফিস থেকেও তো দেওয়াও হয় না। এটিও তো সত্যি যে হ্যাঁ, কোনো কোনো না, অফিস সেটা থেকে- না, কিছু মানে আপনার কতগুলো অফিস তো আপনার রিয়েলি তারা কি বলে যে অন দ্য রাইট ওয়ে আছে। যেমন আমি জানি একটা টেলিভিশন ব্যুরো অফিস, না চিটাগাং ব্যুরো অফিস, এটা নিলামে তাদেরকে বেতন দিবি তো দূর কথা, নিলামে উঠছে যে কে কত টাকা দিতে পারবে ওই টেলিভিশন কর্তৃপক্ষকে, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, তাইলে তাকে ব্যুরো অফিসের চার্জ দেওয়া হবে। তাহলে তো বেতন টেতন নাই, উল্টে তারা টাকা দিবে, কারণ সে ওই ওই ব্যুরো অফিস মেনটেন করে, তো সে তো ওই যে ১০ লাখ টাকা দিলে সে ১০ কোটি টাকা তুলে ফেলবে। এই তো হচ্ছে ব্যাপার। মানে ওই যে এমপি ইলেকশনের মতো আর কি, ৫০ লাখ টাকা খরচ করবো আমি, ৫০ কোটি টাকা পরে পাবো। এই হচ্ছে জার্নালিজমের মানে গ্রাসরুট লেভেলের মানে মফস্বল সাংবাদিকতার এই হচ্ছে চিত্র আর কি। দেখেন, এইটা কোনোভাবেই সবচেয়ে আমি যেটা বলতেছি, ফাইনালি যেটা বলতেছি, এই ইউজারদেরকে আপনার অবশ্যই অ্যাকাউন্টেবিলিটিতে আনতে হবে, অবশ্যই। এটা কীভাবে আনবে সেটা এটা আপনারা দেখেন। এটা হইতে পারে না যে যদি প্রাইম মিনিস্টার হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স মানে তাদের বিরুদ্ধে ট্রল হয়, তাদের বিরুদ্ধে হয়, হ্যাঁ, এবং 6-7-এর ছেলেরা, 5-6-এর ছেলেমেয়েরা আপনার এই যে ট্রল করতেছে, স্নিয়ার করতেছে, এটা তো হয় না। এটা সোসাইটি এইভাবে চলে না, হ্যাঁ, এটা চলতে পারে না। এইটা এনি সর্ট অফ মানে হার্মফুল কন্টেন্ট, সাইবার বুলিং, ডিসইনফরমেশন, এগুলি কিভাবে মানে কি অ্যাড্রেস করা যাবে, কিভাবে আইনগতভাবে অ্যাড্রেস করা যাবে, এটা বাইর করতে হবে, এবং এগুলি করতে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এছাড়া কোনো উপায় নাই, কারণ সোসাইটি অলরেডি কন্টামিনেটেড হয়েছে, অলরেডি দূষিত হয়ে গেছে। এইটা মানে এখন তো আমি দেখতেছি যে এপিডেমিকের মতো ছড়াচ্ছে এটা আফজাল ভাই, আপনি ভাবেন একবার, শিক্ষামন্ত্রীকে 5-6-এর ছেলেমেয়েরা, 6-7-এর ছেলেমেয়েরা ট্রল করতেছে, কি এটা ভাবা যায়? মানে কি সোসাইটিতে চলে গেছি। এবং সবচেয়ে বড় কথা কি, ফাইনাল রেমেডিটা কি জানেন? ফাইনাল রেমেডিতে এইসব না, এইসব টেকনিক্যাল ওয়েতে এটা রেমেডি না। এই বিভক্ত রাজনীতি, এই চরম রাইভাল রাজনীতির হচ্ছে এটার মূল কারণ। যতক্ষণ পর্যন্ত আমরা একটা কি বলে অ্যাকোমোডেটিভ সোসাইটি করতে না পারবো, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করতে না পারবো, এগুলো থাকবে, হ্যাঁ, এগুলি থাকবে এবং এগুলি বাড়বে। জি, একটু সৈয়দ আব্দুল আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটি বিষয়ে বলা হয়ে থাকে বিভিন্ন সময় যে গণমাধ্যম কর্মীরাও অনেক সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন, কখনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েন। এটি তার যে মূল
কাজ মূল আদর্শিক জায়গায় সেটির সাথে সাংঘর্ষিক হয় কিনা, স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে কিনা? এটা তো অবশ্যই, এটা আসলে মানে সংবাদকর্মী যদি একদম রাজনৈতিক কর্মীর মতন হয়ে যায় তাহলে তো এখানে স্বাধীন সাংবাদিকতা বা মুক্ত সাংবাদিকতা কেমনে হবে, বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে হবে। এবং আমরা দেখেছি যে এই রাজনীতির কারণে কিন্তু এই যে আমাদের সাংবাদিক ইউনিয়নগুলো বিভক্ত, তারপর প্রেস ক্লাব, যেমন ঢাকার বাইরে যে প্রতিটা জেলায় কিন্তু 2-3টা করে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি 2 ভাগ 3 ভাগ করে প্রতিটা মানে জেলার মধ্যে আছে। যে এই ডিভিশনগুলো কিন্তু এই পলিটিক্সের কারণে, এই আপনার দলীয় পলিটিক্সের কারণে। হ্যাঁ, আমার একটা মতাদর্শ থাকবে আমি আমার সাইড থেকে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করতে যাব এখানে তো আমাকে স্বচ্ছ থাকতে হবে, এখানে আমাকে বস্তুনিষ্ঠ থাকতে হবে, এখানে আমাকে সাংবাদিকতার নর্মসগুলো আমাকে মানতে হবে। তো সেই জিনিসগুলো মানা হচ্ছে না। আর এখন তো সাংবাদিকতার, এই স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়াচ্ছে এই আপনার অপসাংবাদিকতা বা এই যে অপতথ্য বা এই যে মিস ইনফরমেশন। এবং এটা আজকে শুধু বাংলাদেশেরই বিষয় না, সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে চিন্তিত, প্রতিটা দেশই এটা নিয়ে চিন্তিত যে কী হবে। যেমন এমন কথাও বলা হচ্ছে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু কারণে কিন্তু এই জাতিসংঘের মতন প্রতিষ্ঠানগুলো জন্ম লাভ করছে, যদিও জাতিসংঘ ওই ধরনের এফেক্টিভনেসটা তারা দেখাতে পারে নাই, কিন্তু তারপরেও এই সংগঠনগুলো আপনার প্রতিষ্ঠা লাভ করছে। তো এখন যেমন এই যে মিস ইনফরমেশন, তারপর এই অপতথ্য, এটার কারণে এমন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে এর চেয়েও যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতনও যুদ্ধের মতন পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে, এবং এটা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। ফলে তারা চিন্তা করছে যে এখন একটা সময় আসছে যে আরও কিছু একটা প্রতিষ্ঠান করা যায় কিনা, হ্যাঁ, যে এই জিনিসগুলোকে চেক দেওয়ার জন্য। তো সুতরাং এই জিনিসগুলো ইংল্যান্ডে এগুলো গবেষণা হচ্ছে, এবং এগুলো গবেষণা হচ্ছে, এবং এটা যদি না করা যায় তাহলে কিন্তু আপনার এই মানে আমরা কোন পর্যায়ে যে চলে যাব, মেইনস্ট্রিম মিডিয়া থাকবেই না, মেইনস্ট্রিম মিডিয়া যে কোন পর্যায়ে যাবে এটা এখনই বলা যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা বাংলাদেশেরও যে মিডিয়া হাউসগুলো আছে সবাই নিজ নিজ চিন্তাটা করা উচিত, আর নাইলে কিন্তু এটা একটা খারাপের দিকেই যাবে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।